আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিরো আওয়ার টিভি 24 নিউজ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। স্ট্যান্ডার্ড মেইনটেইন করে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির মতো কমপ্লেক্স অপরাধের বিচার করতে সক্ষম এবং বাংলাদেশ সাফল্যের সাথে সেটা করেছে। আমরা এটাও একই সাথে বলতে চাই যে কোয়ালিটি অফ এভিডেন্স এখানে দেখানো হয়েছে, যে ধরনের সাক্ষ্য প্রমাণ এই আদালতে উপস্থাপিত হয়েছে, বিশ্বের যে কোনো আদালতের স্ট্যান্ডার্ডে এই সাক্ষ্য প্রমাণগুলো উতরে যাবে এবং পৃথিবীর যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হলে আজকে যেসব আসামিকে শাস্তি প্রদান করা হয়েছে তারা প্রত্যেকেই একই শাস্তি প্রাপ্ত হবেন। আমরা আজকের এই রায় প্রক্রিয়া সমাপ্ত হওয়ার মাধ্যমে আমাদের একটা দীর্ঘ আইনি লড়াইয়ের সমাপ্তি হয়েছে, যদিও আরও অনেকগুলো মামলা বিচারাধীন রয়েছে। যারা এই মামলাকে আজকের দিন পর্যন্ত নিয়ে আসার ব্যাপারে যারা ভূমিকা পালন করেছিলেন, বিশেষ করে আমাদের ভিকটিম পরিবার, তারা তথ্য দিয়েছেন। আহতরা, সাক্ষীরা তারা আদালতে এসে কষ্ট করে সাক্ষী দিয়েছেন। প্রসিকিউশনের বিজ্ঞ প্রসিকিউটররা যারা আমাকে এই মামলা পরিচালনায় সাহায্য করেছেন, তদন্ত সংস্থা যারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের বিভিন্ন জায়গা থেকে এভিডেন্সগুলো কালেক্ট করেছেন, বাংলাদেশের আপামর জনগণ যারা এই বিচারের জন্য প্রসিকিউশন টিমকে সমর্থন জুগিয়েছেন, সাক্ষ্য প্রমাণ আমাদেরকে সংগ্রহ করার ব্যাপারে সাহায্য করেছেন, সকলের প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। সবশেষে শহীদ পরিবার, যাদের ক্ষতি কোনো কিছু দিয়ে পূরণ হবে না, তাদের সামনে অন্তত একটা ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি, এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আদালত যেটা বলেছেন যে অপরাধী বা সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন, সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন। এটা হচ্ছে ক্ষতিপূরণের ব্যাপারে আদেশ। আর একটা অবজারভেশন তারা দিয়েছেন যে আওয়ামী লীগ এবং 14 দলীয় জোট, যুবলীগ, তাদের ব্যাপারে তারা যে একটা সন্ত্রাসী বা ক্রিমিনাল অর্গানাইজেশন, এইটা প্রসিকিউশনের পক্ষ থেকে সাবমিশন ছিল। আদালত বলেছেন এইটি যেহেতু আজকের এই মামলার বিচার্য বিষয় নয়, সেই ব্যাপারে তারা কোনো অবজারভেশন দেয়া থেকে বিরত থাকছেন। অর্থাৎ তাদের ব্যাপারে প্রসিকিউশনের যে আলাদা তদন্ত চলমান আছে দল হিসেবে একটা সংগঠনের ব্যাপারে, যে তারা সত্যিকার অর্থে অপরাধী সংগঠন কিনা, সেটি একটা আলাদা মামলায় বিচার্য বিষয় হতে পারে। এই মামলাতে যেহেতু কোনো দল পক্ষ নয় বা আসামি হিসেবে সম্পৃক্ত করা হয়নি, সেই ব্যাপারে আদালত দলীয়ভাবে কারো বিরুদ্ধে কোনো অবজারভেশন দেয়া থেকে বিরত থেকেছেন। যে আমরা ইতিমধ্যেই বলেছি যে দুজন আসামি পলাতক রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে রাষ্ট্র দুই ধরনের পদক্ষেপ নিতে পারেন। একটি হচ্ছে ভারতের সাথে সম্পাদিত 2013 সালের যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি 2013, সেই চুক্তি অনুযায়ী আমাদের এখানে যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায়ে তারা সাজাপ্রাপ্ত হয়েছেন, তাদেরকে বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে এবং ভারত সরকার যদি আইনের শাসন, ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয়, তারা সেই আসামিদেরকে ফেরত প্রদান করবেন এবং তাদেরকে বাংলাদেশে ফেরত আনার মাধ্যমে তাদের উপরে যে সাজা দেয়া হয়েছে সেটা কার্যকর করা যাবে। দ্বিতীয় যে প্রক্রিয়া আছে সেটি হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে, যেহেতু একটি বাংলাদেশের একটা ট্রাইব্যুনাল থেকে, উপযুক্ত আদালতের থেকে তাদের মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে, তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে সেই সাজা কার্যকর করা যেতে পারে। এই ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। যে কোনো আদালতের আদেশের বিরুদ্ধে যদি আপিল করতে হয়, যেমন আমাদের এই মামলায় এই সাজার বিরুদ্ধে 30 দিনের মধ্যে আসামিরা চাইলে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে পারবেন, কিন্তু সেই আপিল দায়ের করতে হলে পলাতকরা কেউ করতে পারবেন না, কারণ পলাতক ব্যক্তির আইনগত কোনো অধিকার থাকে না। তাহলে আপিল করতে হলে তাকে অবশ্যই এসে বাংলাদেশে আত্মসমর্পণ করতে হবে এবং জেলে গিয়ে তিনি তখন সুপ্রিম কোর্টের কাছে তার সাজার বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন। যদি আত্মসমর্পণ না করেন তাহলে তার রাইট অফ অ্যাপিল থাকবে না। এই মামলার দেখুন, আমরা বারবারই বলেছি এবং আদালত এটা কিন্তু বারবার পরিষ্কার করেছেন যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, অর্থাৎ মানবতার বিরুদ্ধে অপরাধ হতে হলে তাকে দুটো শর্ত পূরণ করতে হবে। যে অ্যাটাক বা আক্রমণের মাধ্যমে মানুষ যে হত্যা হয়েছে, সেই অ্যাটাকটা হতে হবে ওয়াইড স্প্রেড অথবা সিস্টেম্যাটিক। আদালত এখানে তার ফাইন্ডিং দিয়ে বলেছেন
জুলাই আগস্ট 2024-এ বাংলাদেশের ছাত্র জনতার উপরে যে অ্যাটাকটা করা হয়েছিল, সেই অ্যাটাকটা হয়েছিল নিরস্ত্র সিভিলিয়ানদের উপরে, নাম্বার 1। নাম্বার 2, এটা ছিল ওয়াইড স্প্রেড, ব্যাপক মাত্রায় আক্রমণ, কারণ বাংলাদেশের অলমোস্ট এভরি পার্ট অফ দি কান্ট্রি এই অ্যাটাকটা পরিচালিত হয়েছে। দ্বিতীয়ত যেটা তারা বলেছেন যে ওয়াইড স্প্রেড হওয়ার পাশাপাশি এই অ্যাটাকটা ছিল সিস্টেম্যাটিক, কারণ রাষ্ট্রের টপ র্যাঙ্কিং থেকে একদম কমান্ড এসে নিম্ন স্তর পর্যন্ত কমান্ড পৌঁছেছে এবং রাষ্ট্র সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়ে এই অপরাধটা করেছে, সিস্টেম্যাটিক। এবং এইটা তারা করেছেন তাদের সম্পূর্ণ জ্ঞানত, তারা জেনে বুঝে এটা করেছেন। বাংলাদেশে কোথায় কত লোক মারা গেছে, কি আক্রমণ হচ্ছে, কি অস্ত্র ব্যবহার হচ্ছে, সব সম্পর্কে এই অপরাধীরা যারা সাজাপ্রাপ্ত হয়েছেন তারা প্রত্যেকে জ্ঞাত থেকে, তাদের নলেজের মধ্যে থেকেও তারা এই অপরাধ সংগঠন করেছেন। সুতরাং ওয়াইড স্প্রেড, সিস্টেম্যাটিক এবং উইথ দি নলেজ, এই সবগুলো শর্ত এই অপরাধের মধ্যে এই শর্তগুলো পূরণ হয়েছে বলেই এটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, এবং সেই ক্রাইমস এগেইনস্ট তাদেরকে এই শাস্তিটা দেওয়া হয়েছে। একটা বিষয় সেটা হলো যে এই বিচারের ক্ষেত্রে বিভিন্ন সময়ে আসামিদের সরাসরি তারা না থাকলেও বলার চেষ্টা করেছেন বিচারের অস্বচ্ছতা এবং তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার, বিশেষ করে আপনারা যারা এখানে আছেন বিগত সরকারের সময় আপনারা অপরপক্ষে ছিলেন। দ্বিতীয় হলো এই বিচার চলার সময় বা পুরো বিচার কার্যের সময় আপনারা কোনো ধরনের হুমকি